ওরে বাবা, এরা কত বড় লোক! মধ্যবিত্ত পরিবারের লোকজন বাড়িতে কেবলমাত্র একটা এসিও বসাতে পারে না, কারণ এখন এসির অনেক দাম। আর এরা রান্নাঘরে 4টে এসি বসিয়ে রেখে দিয়েছে। তার মানে আমার রান্না করতে কোনো কষ্ট হবে না। আমি এই গরমের মধ্যে আরাম করে 4টে এসির হাওয়া খাবো আর মনের আনন্দে রান্না করব। রঞ্জনা এসব কথা ভাবতে থাকে। আর ঠিক তখনই তার শাশুড়ি মা এবং বড় জা রান্নাঘরে আসে। বৌমা, তুমি আজকে সবার জন্য মটন বিরিয়ানি রান্না করবে, কারণ আমাদের বাড়ির সব ছেলেরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর বড় বৌমা, তুমি বাইরে থেকে একটা টেবিল ফ্যান নিয়ে এসে রান্নাঘরে বসিয়ে দাও, যাতে তোমার রান্না করতে কোনো কষ্ট না হয়। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখনই টেবিল ফ্যান নিয়ে আসছি। আরে না না, আমি তো এখানে রান্না করব, টেবিল ফ্যানের আবার কি দরকার? আপনারা চিন্তা করবেন না, আমার এই রান্নাঘরে রান্না করতে কোনো কষ্টই হবে না। আমি খুব আরামে রান্না করতে পারবো। রান্নাঘরে যদি টেবিল ফ্যান রাখা হয় তাহলে খুব বাড়াবাড়ি হয়ে যাবে। রঞ্জনা এই কথা বললে তার শাশুড়ি মা এবং বড় জা একেবারে চুপ করে থাকে, আর তারা রঞ্জনার জন্য কোনো টেবিল ফ্যানের ব্যবস্থা করে না। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে যখন রান্নাঘর থেকে চলে যায়, তখন রঞ্জনা মনে মনে ভাবে, আমার শাশুড়ি মা আর বড় জা কত ভালো, রান্নাঘরে 4টে এসি বসানো আছে, তবু ওরা আমার জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছে। এতগুলো এসি চালানোর পর আমি যদি এখন টেবিল ফ্যানের হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তাহলে তো আমার নিউমোনিয়া হয়ে যাবে। সত্যি আমি ভাগ্য করে এরকম শ্বশুর বাড়ি পেয়েছি। এই কথা ভেবে রঞ্জনা যখন একটা এসি চালাতে যাবে, তখনই হঠাৎ করে সেই সুইচের মধ্যে শর্ট সার্কিট হয়ে যায় আর ইলেকট্রিক বাক্স থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, কারণ সেই এসির ফিউজ উড়ে যায়। তাই সেই এসিটা কিছুতেই অন করা সম্ভব হয় না। যা দেখে রঞ্জনা যখন দ্বিতীয় এসির সুইচ অন করতে যায়, তখন সেই এসির মধ্যে থেকে জল এবং নোংরা ধুলোবালি বাইরে বেরিয়ে আসে, আর সেই সমস্ত ধুলোবালি এবং জল রঞ্জনার গায়ে এসে পড়ে। ওরে বাবারে, এগুলো কিরকম এসি? একটা সুইচ থেকে ধোঁয়া বেরোচ্ছে, একটা এসি থেকে নোংরা জল ধুলোবালি বেরোচ্ছে। ইসি, এই এসিগুলো খারাপ নাকি? কি বিচ্ছিরি! এই বলে রঞ্জনা যখন বাকি দুটো এসি চালাতে যায়, তখন সেই এসির মধ্যে থেকে অনেকগুলো আরশোলা বাইরে বেরিয়ে আসে, আর যা দেখে রঞ্জনা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সে ভয়ের চোটে চিৎকার করতে করতে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কি ব্যাপার রঞ্জনা, তুমি চিৎকার করছো কেন? রান্না বান্না করবে না নাকি তুমি? আমি ওই বিচ্ছিরি রান্নাঘরে কিভাবে রান্না করব বলো তো দিদি? 4টে দেওয়ালে 4টে এসি লাগানো। কোথায় ভাবলাম আমি ঠান্ডায় আরাম করে রান্না বান্না করবো, তা নয়, একটা এসি থেকে আরশোলা বেরিয়ে আসছে, অন্য একটা এসির মধ্যে ধুলোবালি জমি আছে। আমি তো কিছু বুঝতেই পারছি না। সে কি, তুমি রান্নাঘরের এসিগুলো চালিয়েছো নাকি? ওগুলো তো চলে না। চলে না মানে? তাহলে ওই 4টে এসি রান্নাঘরে বসিয়ে রাখা হয়েছে কি জন্য? তুমি কি বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা আমাকে আগে বলতে পারলে না যে ওই 4টে এসি খারাপ? রঞ্জনার কথা শুনে সোনালী একেবারে চুপ করে থাকে। আর সোনালী যখন রান্নাঘরে যায়, তখন সে দেখে যে রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ। তাই সে তখনই রঞ্জনাকে ডেকে নিয়ে আসে আর দুই জা মিলে রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে। কিন্তু রঞ্জনার মন ভীষণ পরিমাণে খারাপ থাকে। আসলে আজ থেকে 1 বছর আগে সোনালীর সঙ্গে সেই বাড়ির বড় ছেলে প্রীতমের বিয়ে ঠিক হয়, কিন্তু সোনালী নিতান্তই গরিব পরিবারের মেয়ে। আর এভাবেই দেখতে দেখতে খুব তাড়াতাড়ি প্রীতম এবং সোনালীর বিয়ে হয়। বিয়ের পর সোনালী শ্বশুর বাড়িতে চলে যায়। মা, এই বাড়িতে কি গরম! বিয়ের আগে মাটির ঘরে থাকতাম তো কখনো গরম বুঝতেই পারিনি, কিন্তু এই বাড়িতে সত্যিই ভীষণ গরম। আমার মাথার উপরে যেহেতু ছাদ আছে, তাই গরমটা যেন একটু বেশি অনুভব হচ্ছে। আর এই গরমের মধ্যে আমি রান্নাঘরে গিয়ে কি করে রান্নাবান্না করব সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌমা, এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করা সত্যিই সম্ভব নয়। তাই আমি ভাবছিলাম যে রান্নাঘরে 4টে এসি বসিয়ে দেব, কারণ আমাদের রান্নাঘরটা অনেক বড়। 4টে এসি বসালে তুমি আরাম করে রান্না বান্না করতে পারবে। আর এরপর যখন আমার ছোট বৌমা আসবে, তখন সেও রান্নাঘরে এসির মধ্যে দাঁড়িয়ে আরাম করে রান্না করবে। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালী খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যে মিতা দেবী তার বড় ছেলেকে ডাকে, আর তখনই বড় ছেলেকে রান্নাঘরে 4টে এসি বসানোর ব্যবস্থা করতে বলে। ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আমার বন্ধুর এসির দোকান আছে, আমি ওর দোকানে গিয়ে আমাদের রান্নাঘরের জন্য 4টে এসি বুকিং করে চলে আসবো। সেদিনকার মতো সোনালীকে আর রান্না বান্না করতে হয় না।
তারা সবাই মিলে অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেয়। একবার আমার রান্নাঘরে এসি বসানো হয়ে যাক, তারপর আমি আমার বান্ধবীদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো আর সবাইকে দেখাবো যে আমার স্বামী কত বড় লোক। কারণ আমার বান্ধবীদের কারোর রান্নাঘরে এসি বসানো নেই, আমি এবার সবার থেকে বড় লোক হয়ে গেছি। এমনই ভাবনা চিন্তা করতে করতে সোনালী রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালেই সোনালী তার স্বামীর সঙ্গে এসি কেনার জন্য শোরুমে চলে যায়। সেখানে গিয়ে সোনালী বিভিন্ন ধরনের দামি দামি কোম্পানির এসি গুলো দেখতে থাকে। মানতে হবে বৌদি, আপনার কিন্তু চয়েস আছে। আপনি যে 4টি এসি সিলেক্ট করেছেন সেটা একেবারে বেস্ট কোম্পানির এসি। তবে এই এসিগুলো একটু দামি হতে পারে, মানে 50,000 টাকা দাম। তবে এগুলো কিন্তু আপনি রান্নাঘরে একবার বসিয়ে ফেললে তাহলে আপনি মনে করবেন যে আপনি একেবারে হিমালয় পর্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছেন। এই এসিগুলো কিন্তু বেশ ঠান্ডা দেয়। তাহলে তো কোনো কথাই হবে না প্রীতম, আমি এই এসি গুলোই কিনবো। কারণ তোমাদের রান্নাঘরের আগুন সমান গরম কাটানোর জন্য এই এসি গুলোই কিন্তু আমার দরকার। হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু একটা এসি 50,000 টাকা করে দাম, একটু কম দামি এসি কিনলে হয় না? কারণ এমনিতেই আমাদের বাড়ির সব জায়গায় মানে কোনায় কোনায় তো এসি বসানো আছে, তাই এত দামি এসি বসানোর তো কোনো প্রয়োজন নেই, তাই না? কেন? এখন বুঝতে পেরেছি। আসলে রান্নাঘরে আমি যেহেতু সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব, তাই তুমি রান্নাঘরে বেশি দামি এসি বসাতে চাইছো না। মানে আমি তোমার জীবনে কোনো গুরুত্ব রাখি না, আমার কষ্ট হলে হোক, তাতে তোমার কোনো অসুবিধা নেই। এইভাবে সোনালী প্রীতমের উপর রাগ দেখায়, কিন্তু প্রীতম মোটেই কোনো রকম ঝগড়াঝাটি পছন্দ করে না। তাই সে তখনই বউয়ের আবদার রাখার জন্য 50,000 টাকা দামের 4টি এসি বুক করে বাড়িতে চলে আসে। এভাবে প্রীতমের পকেট থেকে কড়কড়ে 2 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আর ঠিক পরের দিনই সিদ্ধার্থর দোকান থেকে কয়েকটা লোক এসে সেই 4টি এসি রান্নাঘরে বসিয়ে দিয়ে চলে যায়। বৌমা, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার শ্বশুর বাড়িতে আসার পর কোনো রকম তোমার কষ্ট হবে না। এবার তুমি রান্নাঘরে আরাম করে এসি চালিয়ে রান্না বান্না করতে পারবে। সেদিন থেকে গরিব ঘরের মেয়ে সোনালী একেবারে বড়লোকি চালচলন নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। আর সে ফটফট করে 4টি এসি চালিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর একেবারে হিমালয় পর্বতের মতো ঠান্ডা হয়ে ওঠে। কিন্তু সেখানে দাঁড়িয়েই সোনালী রান্নাবান্না করে। আর কিছুক্ষণের মধ্যেই সোনালীর বান্ধবী পারমিতা তাকে ফোন করে। তাই সোনালী তখন ইচ্ছা করে কাঁপা কাঁপা গলায় তার বান্ধবীর সঙ্গে কথা বলতে শুরু করে। ওহ বাবারে বাবা, কি ঠান্ডা! ওরে বাবারে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ পারমিতা বল। আর বলিস না, এই রান্নাবান্না করতে করতে ঠান্ডাতে কেঁপে যাচ্ছি। তোর কি গরমে মাথা খারাপ হয়ে গেছে সোনালী? এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘেমে একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস তুই রান্না করতে গিয়ে ঠান্ডায় কাঁপছিস? আমার মনে হয় গরম তোর মাথায় উঠে গেছে। আরে বাবা, তোদের রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে গরম লাগতেই পারে, কারণ তোর রান্নাঘরে তো 4টি এসি বসানো নেই। কিন্তু আমার যাতে রান্না করতে কষ্ট না হয়, তাই আমার স্বামী আর শাশুড়ি মা রান্নাঘরে 4টি এসি বসিয়ে দিয়েছে। সেই কারণে আমি রান্না বান্না করতে গিয়ে ঠান্ডায় কেঁপে যাচ্ছি। সোনালীর কথা শুনে পারমিতা একেবারে অবাক হয়ে যায়। আর সে কিছুতেই সোনালীর কথা বিশ্বাস করতে চায় না। তুই বিশ্বাস করলি কিংবা নাই করলি তাতে আমার কিছু যায় আসে না। আসলে কিছুদিন ধরে আমি ভাবছিলাম তোদেরকে রান্না বান্না করে খাওয়াবো, কারণ এখন আমি এসিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তো, তাই আমার রান্না করতে কোনো কষ্টই হচ্ছে না। তোরা আজকে সন্ধ্যাবেলা বরং আমার বাড়িতে চলে আয়, রাত্রিবেলা ডিনার করে ফিরে যাস। তখনই তোরা বুঝতে পারবি যে আমার রান্নাঘরে এসি বসানো আছে নাকি নেই। এই বলে সোনালী ফোন রেখে দেয়। আর পারমিতার পেটে যেহেতু কোনো কথা পচে না, তাই সে সঙ্গে সঙ্গে তার বাকি বান্ধবীদের ফোন করে সোনালীর রান্নাঘরে এসি বসানোর ব্যাপারটা জানিয়ে দেয়। ফলে তারা সবাই মিলে উৎসুক আগ্রহ নিয়ে সন্ধ্যাবেলা সোনালীর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর তারা সোনালীর রান্নাঘরে 4টি এসি দেখে একেবারে অবাক হয়ে যায়। সত্যি সোনালী, তোর কপাল কত ভালো, তোর এত বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে যে তোর রান্নাঘরে পর্যন্ত 4-4টে এসি লাগানো আছে। এভাবেই সবাই মিলে সোনালীর রান্নাঘরের অনেক প্রশংসা করে। আর সেই সাথে সবাই মিলে ঠিক করে সেদিন তারা সবাই রান্নাঘরের এসির হাওয়াতে বসেই খাওয়া দাওয়া করবে। তাই সোনালী কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে সবাইকে খাবার পরিবেশন করে। কিন্তু হঠাৎ করে সুইচ বোর্ডে ভীষণ পরিমাণে শব্দ হয়, আর প্রত্যেকটা এসির মধ্যে থেকে নোংরা ধুলোবালি বেরোতে শুরু করে। সেই সাথে সুইচ বোর্ডে আগুন জ্বলে যায়। কিন্তু সোনালী কিছুই বুঝতে পারে না। আর যা দেখে সোনালীর উপর সবাই হাসাহাসি করতে থাকে। বড়লোক না ছাই, কোথা থেকে সব সেকেন্ড হ্যান্ড এসি কিনে নিয়ে এসেছে, আর দেখো কি অবস্থা।
ইস বাবারে বাবা, আমাদের গা হাত পা একেবারে ধুলোই ভরে গেল, আর খাবার খাওয়া মাথায় উঠলো। এই তোরা সবাই চল। এভাবে সোনালীকে নিয়ে ঠাট্টা করতে করতে তার বান্ধবীরা সেখান থেকে চলে যায়, আর সোনালী লজ্জায় চুনকালি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। সোনালীর শ্বশুরবাড়ির লোকেদেরও কিছু বলার থাকে না। আসলে সেই এসি দোকানদার সিদ্ধার্থ এতদিন ধরে ডুপ্লিকেট এসি বিক্রি করার ব্যবসা করত। এমনকি কয়েকদিন আগে সিদ্ধার্থকে পুলিশ গ্রেফতার করে, কিন্তু এখন সোনালী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। পরের দিন থেকে সোনালীকে গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, কারণ রান্নাঘরে 4টে এসি বসানো থাকলেও সেই এসিগুলো একেবারে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, সেগুলো একেবারেই ব্যবহার উপযোগী হয় না। আর দেখতে দেখতে এভাবেই কয়েক মাস কেটে যায়। এরই মধ্যে রঞ্জনা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, আর সোনালীর মুখে সমস্ত কিছু জানার পর সেও একেবারে অবাক হয়ে যায়। তুমি একদম মন খারাপ করো না, আমার তোমাকে দেখে খুব খারাপ লাগছে। আর এই এসিগুলো শুধুমাত্র আমার জন্যই খারাপ হয়েছে। আমি যদি জেদ করে এত দামি দামি এসি না কিনতাম তাহলে এই ক্ষতিটা হতো না। সত্যি বড়লোক হওয়া ভালো, কিন্তু বড়লোক হওয়া নিয়ে অহংকার করা মোটেই ভালো নয়। আমি আমার শাশুড়ি মা আর আমার বরকে আবার রান্নাঘরে এসি বসানোর কথা বলেছি, কিন্তু ওরা আমাকে বারণ করে দিয়েছে, কারণ এমনিতেও আমার জন্য অনেক টাকা নষ্ট হয়েছে। তারপর আবার কয়েক মাসের মধ্যেই আমার দেওরের সঙ্গে তোমার বিয়ে ঠিক হলো। তোমাদের বিয়েতেও অনেক টাকা খরচা হয়েছে, তাই রান্নাঘরের এসিগুলো এরকম ভাবে খারাপ অবস্থাতেই পড়ে আছে। আমরা কোনোদিনও রান্নাঘরের এসি ব্যবহার করতেই পারি না। সোনালীর কথা শুনে রঞ্জনার খুবই খারাপ লাগে, তাই রঞ্জনা সেদিনই তার স্বামীর সঙ্গে কথা বলে। আর কয়েকদিনের মধ্যেই রঞ্জনার স্বামী এবার রান্নাঘরে একটা এসি বসানোর ব্যবস্থা করে। কিন্তু এবার রঞ্জনা এবং তার স্বামী সেই এসি পছন্দ করে নিয়ে আসে, আর সেই এসি খুবই ভালো উন্নত মানের এবং টেকসই প্রকৃতির ছিল। তাই সোনালী এবং রঞ্জনা খুবই খুশি হয়। তারা দুই বৌমা মিলে সেই এসি চালিয়ে রান্নাঘরে রান্নাবান্না করতে থাকে। গরমের মধ্যে তাদের রান্না করতে আর কোনো অসুবিধা হয় না। দীপিকা দেখতে খুবই কালো ছিল। তার গায়ের রং কালো হলেও তার নাক নকশা এবং মুখের গঠন খুবই ভালো ছিল, তাই তাকে দেখতে বেশ সুন্দরী লাগতো। কিন্তু দীপিকার গায়ের কালো রঙের জন্য অনেকেই তাকে পছন্দ করত না, এমনকি সে তার পরিবারের সদস্যদের কাছ থেকেও আশানুরূপ ভালোবাসা এবং সহানুভূতি পেত না। দীপিকার পরিবারে ছিল তার বাবা মা, দুটো দাদা বৌদি এবং তার দাদা বৌদির কয়েকটা ছেলে মেয়ে। পরিবারের সব সদস্যগুলোর মধ্যে পিয়ালি অর্থাৎ দীপিকার ছোট বৌদি ছিল দীপিকার সবচেয়ে কাছের একজন। পিয়ালি তার ননদকে নিজের বোনের মতো করেই ভালোবাসত। দেখুন মা, এই নিয়ে কিন্তু 17 বার ছেলেপক্ষ দীপিকাকে দেখতে আসছে। এর আগে 17 বার 17টা ছেলে এসে দেখে গেছে, আর ততবারই দীপিকাকে রিজেক্ট করেছে। আর এবারও যে তাই হবে আমরা সেটা সবাই জানি। ছেলেপক্ষ বাড়িতে আসলে কত খরচা হয় আপনি তো জানেন। কাজের কাজ তো কিছু হয় না, ছেলেপক্ষ এসে দীপিকার বদনাম করে খেয়ে দিয়ে চলে যায়। কি আর বলবো বৌমা, কি করে যে আমি ওই কালো মেয়েটাকে পেটে ধরলাম সেটাই আমি চিন্তা করি। এই মেয়েটার চিন্তায় চিন্তায় তোমার বাবার শরীরটা একেবারে ভেঙে যাচ্ছে। আমার আর এসব ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় ঘর বাড়ি সংসার ছেড়ে দূরে কোথাও চলে যায়। মা, আপনি নিজের মেয়ের সম্পর্কে কিভাবে এসব বলতে পারেন? দিদির কথা না হয় আমি ছেড়েই দিলাম, দিদি তো দীপিকাকে দু চোখে দেখতে পারে না, কিন্তু আপনি মা হয়ে নিজের মেয়ের সম্পর্কে কিভাবে এসব বলতে পারেন? এই, তুমি সবকিছুতে বেশি বাড়াবাড়ি করো না তো। তোমার স্বামীর ইনকাম কম, তুমি কি করে বুঝবে ছেলেপক্ষ বাড়িতে এলে কত টাকা খরচ হয়? সব তো আমার বরের টাকাই খরচ হয়। ওই মেয়ের আর কখনো বিয়ে হবে না, তাই আমাদের আশা ছেড়ে দেওয়াই উচিত। বেকার বেকার টাকা নষ্ট করে কোনো লাভ নেই। মা, আপনি একদম এরকম করবেন না। দীপিকার গায়ের রং কালো হতে পারে, কিন্তু ও তো দেখতে খারাপ নয়। আমার বিশ্বাস একদিন কেউ না কেউ আসবে যে দীপিকার গায়ের রং নয়, দীপিকার গুণ দেখবে, আর দীপিকা একদিন নিশ্চয়ই নিজের যোগ্য একজন ছেলেকে পাবে। দয়া করে এইবারটা আপনি আমাকে বাধা দেবেন না। পিয়ালির কথা শুনে তার শাশুড়ি মা আর কিছু বলে না। পিয়ালি তার ননদের ঘরে গিয়ে দেখে যে দীপিকা নিজের ঘরে শুয়ে শুয়ে কান্নাকাটি করছে। এ কি, তুমি এভাবে কাঁদছো কেন দীপিকা? সন্ধ্যাবেলা তোমাকে দেখতে ছেলেপক্ষ আসবে, আর তুমি এভাবে শুয়ে শুয়ে কান্নাকাটি করছো? কেঁদে কেঁদে নিজের চোখ মুখের অবস্থা কি করেছো একবার দেখো তো। যে মেয়ে দেখতে খারাপ সে কাঁদুক কিংবা হাসুক, তাকে সবসময় দেখতে খারাপই লাগবে। আমি কিছুতেই আজ ছেলেপক্ষের সামনে যাব না। তুমি ওদেরকে বারণ করে দাও বৌদি। বারবার নিজেকে অপমানিত করতে আমার আর ভালো লাগছে না। এবার আর এরকম কিছু হবে না দীপিকা।
তুমি তো জানো আমি খুব সুন্দর মেকআপ করতে পারি। আমি তোমাকে খুব সুন্দরভাবে মেকআপ করে দেব, দেখবে তোমাকে খুব সুন্দর দেখাবে, আর ছেলেপক্ষ তোমাকে পছন্দও করবে। না বৌদি, তোমার এই কথাটা আমি একেবারেই মেনে নিতে পারবো না। কারণ আমি যেরকম, আমি চাই যে আমাকে বিয়ে করবে আমার অরিজিনাল চেহারা দেখেই আমাকে বিয়ে করুক। আমি মেকআপ করে সুন্দর হতে চাই না। তুমি বলছো বলে আমি শেষবারের মতো ছেলেপক্ষের সামনে যাব, কিন্তু আমি কোনো মেকআপ করে ফর্সা হব না। দীপিকার কথা শুনে পিয়ালি আর তার ননদকে কোনো কথা বলে না। সন্ধ্যাবেলা ছেলেপক্ষ দীপিকাকে দেখতে এলে তারা দীপিকার গায়ের কালো রং নিয়ে নানান রকমের বাজে মন্তব্য করে। সেই সাথে দীপিকার পরিবারকেও অপমান করে সেখান থেকে চলে যায়। দীপিকা একেবারে ভেঙে পড়ে। বাড়ির সকলেই তার সঙ্গে আরো বাজে ব্যবহার করতে শুরু করে। পিয়ালি তার ননদের এরকম অবস্থা কিছুতেই মেনে নিতে পারে না, তাই জন্য সে অন্য একটা উপায় খুঁজে বের করে। সে তার ননদের ফটো তুলে এবং তার ননদের ঠিকঠাক ডিটেলস লিখে জীবনসাথী ম্যাট্রিমনি অ্যাপে দীপিকার একটি প্রোফাইল খোলে। দীপিকা এতে বাধা দিলেও পিয়ালি তার কোনো কথা শোনে না। কয়েকদিনের মধ্যেই বিজয় নামে একটি ছেলে দীপিকার প্রোফাইল দেখে দীপিকাকে পছন্দ করে এবং সেই ছেলেটি দীপিকার সঙ্গে দেখা করতে চায়। আমাকে কেউ কি করে পছন্দ করতে পারে বৌদি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি নিশ্চয়ই আমার ফটোতে ফিল্টার লাগিয়ে আমাকে ফর্সা করে দিয়েছিলে, সেই জন্যই হয়তো ওই ছেলেটা আমাকে পছন্দ করেছে। না দীপিকা, আমি এমন কিছুই করিনি। আমি তো তোমার অরিজিনাল ফটোই তোমার প্রোফাইলে দিয়েছিলাম, কিন্তু তবুও ছেলেটা তোমাকে পছন্দ করেছে। আমার মনে হচ্ছে ছেলেটা সত্যিই খুব ভালো। আমার মনে হয় একবার ছেলেটার সঙ্গে আমাদের দেখা করা উচিত। পরের দিনই পিয়ালি তার ননদকে নিয়ে একটি কফি হাউসে যায়, যেখানে বিজয় আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। বিজয়কে দেখে পিয়ালি এবং তার ননদ দুজনেই ভীষণ অবাক হয়, কারণ বিজয় দেখতে খুবই ফর্সা, সুন্দর এবং হ্যান্ডসাম ছিল। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কিছুদিন পর তোমরা একে অপরের সঙ্গে জীবন কাটাবে, সুতরাং আমার মনে হয় আগে থেকেই তোমরা একে অপরকে ভালো করে জেনে নাও। না বৌদি, আমার আর এখানে থেকে কোনো লাভ নেই। আমি এনাকে বিয়ে করতে পারবো না। ইনি দেখতে খুবই হ্যান্ডসাম। আমার মতো কালো মেয়ে এনার কখনোই যোগ্য হতে পারে না। এসব তুমি কি বলছো দীপিকা? তোমার গায়ের রং নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তোমার বৌদি আমাকে সবই বলেছে। তোমার গায়ের কালো রঙের জন্য অনেক ছেলেই তোমাকে রিজেক্ট করেছে, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রোফাইল দেখার পর আমি তোমাকে সেদিন থেকেই আপন করে নিয়েছি। সত্যি তোমার গায়ের রং নিয়ে আমার কোনো অসুবিধা নেই। বিজয়ের কথা শুনে দীপিকা এবং পিয়ালি খুবই খুশি হয়, কিন্তু দীপিকা তখনও পর্যন্ত বিজয়ের কথা বিশ্বাস করতে পারে না। দেখেছো দীপিকা, আমি তোমাকে বারবার বলেছিলাম না, তোমার জন্য নিশ্চয়ই উপরওয়ালা ভালো কাউকে ঠিক করে রেখেছেন। বৌদি, আমার একটা শর্ত আছে, কিন্তু তোমরা কিন্তু এটাকে খারাপ ভেবে নেবে না। আসলে আমার দীপিকাকে খুব পছন্দ হয়েছে আর আমি একেই বিয়ে করতে চাই। দীপিকার গায়ের কালো রং নিয়ে আমার অসুবিধা না হলেও আমার মায়ের অসুবিধা হতে পারে। সেই জন্য আমি চাই আমি আমার বাবা মাকে নিয়ে যেদিন তোমাদের বাড়িতে যাব, সেদিন তুমি যেন মেকআপ করে দীপিকাকে সুন্দরভাবে সাজিয়ে দাও। এই কথা শুনে দীপিকা মনে মনে কষ্ট পায়। দীপিকা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেই জন্যই আমি এই উপায়টা খুঁজে বের করেছি। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। হ্যাঁ দীপিকা, আমারও মনে হয় বিজয় ঠিকই বলছে। একবার কোনো রকমে বিয়েটা হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। তুমি তো জানোই তোমার বৌদি কত ভালো মেকআপ করতে পারে, কেউ ধরতেই পারবে না তুমি কালো নাকি ফর্সা। এভাবে পিয়ালি এবং বিজয় দীপিকাকে অনেক করে বোঝাতে থাকে। শেষ পর্যন্ত দীপিকা তাদের কথা মেনে নেয়। কয়েকদিনের মধ্যেই বিজয় তার পরিবারকে নিয়ে দীপিকাদের বাড়িতে আসে। পিয়ালি খুবই সুন্দরভাবে দীপিকার মেকআপ করে দেয়। দীপিকার ফেস মেকআপ করার সঙ্গে সঙ্গে তার গায়ে হাত পায়ে সে ফাউন্ডেশন লাগিয়ে ফর্সা করে দেয়। এর ফলে দীপিকাকে দেখতে খুবই সুন্দর এবং ফর্সা লাগে। বিজয়ের বাবা মা দুজনেই দীপিকাকে দেখে খুবই পছন্দ করে। বাহ, আমার ছেলের পছন্দ কিন্তু দারুণ। দীপিকা মা, তোমাকে তো খুব মিষ্টি দেখতে। তোমাকে আজকে দারুণ লাগছে। আমার এই বিয়েতে কোনো অসুবিধা নেই। রূপালী দেবীর কথা শুনে দীপিকার পরিবারের সকলেই খুবই খুশি হয়, কিন্তু দীপিকা মনে মনে তখনও আশঙ্কাগ্রস্ত ছিল, কারণ মেকআপের সাহায্য নিয়ে সে নিজের গায়ের রং পরিবর্তিত করে মন থেকে মোটেই খুশি হতে পারছিল না। দুই পরিবারের সহমতে শেষ পর্যন্ত বিজয় এবং দীপিকার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন রূপালী তার বৌমাকে সাজানোর জন্য শহরের একজন বড় মেকআপ আর্টিস্টকে দীপিকাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তাকে দেখে পিয়ালি খুবই চিন্তায় পড়ে। এই মেকআপ আর্টিস্ট যদি দীপিকার মেকআপ করে তাহলে তো জেনে যাবে যে দীপিকার গায়ের রং কালো। বিজয়ের মাকে যদি সত্যিটা বলে দেয় তাহলে তো বিয়েটা ভেঙে যেতে পারে। না না, আমাকে অন্য কিছু একটা করতেই হবে। কোথায় আপনাদের ব্রাইড? কোথায়? চলুন আমাকে নিয়ে চলুন, ব্রাইডের মেকআপটা সেরে ফেলি।
আসলে আপনি কিছু মনে করবেন না, আমার ননদ আমার কাছে সাজতে খুব পছন্দ করে। ও আগে থেকেই ঠিক করে রেখেছিল যে বিয়ের দিন আমার কাছেই সাজবে। আর ছেলের বাড়ি থেকে মেকআপ আর্টিস্টকে পাঠানো হবে, এটা তো আমাদের আগে থেকে জানানো হয়নি, তাই আমি আমার ননদকে আগে থেকেই সাজিয়ে ফেলেছি। আপনার তো এখন এখানে কোনো কাজ নেই। ওকে, ঠিক আছে, আমি রূপালী ম্যাডামের সঙ্গে কথা বলে নেব। এই বলে সেই মেকআপ আর্টিস্ট সেখান থেকে চলে যায়। পিয়ালি মনে মনে স্বস্তি বোধ করে। বিয়ের দিনও পিয়ালি নিজের হাতে তার ননদকে খুব সুন্দরভাবে মেকআপ করে দেয়। নতুন লেহেঙ্গা পরে বউ সেজে পিয়ালিকে দুর্দান্ত সুন্দর লাগে। বিজয়দের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই দীপিকার অনেক অনেক প্রশংসা করে। এভাবেই হাসি আনন্দের মধ্যে দিয়ে দীপক এবং বিজয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলেই দীপিকা শাশুড়ি মা তাকে বাইরে আসার জন্য বলে। দীপিকা কোনো কিছু চিন্তা না করেই বাইরে বেরিয়ে পড়ে। এর ফলে দীপিকার গায়ের কালো রং দেখে তার শাশুড়ি মা একেবারে আকাশ থেকে পড়ে। একই সর্বনাশ, যে মেয়ে কাল পর্যন্ত দেখতে দুধের মতো ফর্সা ছিল, সেই মেয়ে আজকে কালো কয়লার মতো কালো কি করে হয়ে গেল? এই মেয়ে, তুমি আর তোমার পরিবার আমার ছেলেকে এভাবে ঠকালে। আমি কিছু করিনি মা, আমি সত্যি বলছি। দীপিকার কথা রূপালী দেবী কিছুই বুঝতে পারে না, তাই বিজয় সেখানে এসে তার মাকে সব কথা বলে। তুমি যা ইচ্ছা করো মা, আমি জানতাম তুমি দীপিকার গায়ের কালো রং মেনে নেবে না, সেই কারণেই আমি এটা করতে বাধ্য হয়েছি। আমার বইয়ের গায়ের কালো রং নিয়ে আমার কোনো অসুবিধা নেই, এরপরেও যদি কেউ কিছু বলে থাকে আমার কিচ্ছু করার নেই। এই বলে বিজয় সেখান থেকে চলে যায়। কিন্তু রূপালী দেবী এই নিয়ে খুবই চিন্তায় পড়ে। এই মেয়ে, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? কি ভেবেছো তুমি? তুমি এভাবে তোমার গায়ের কালো রং দেখিয়ে পাড়া প্রতিবেশীর সামনে আমার মান সম্মান ডুবিয়ে দেবে? কিছুতেই না। তুমি তোমার বৌদিকে এক্ষুনি ফোন করে বাড়িতে ডাকো। বিয়ের দিন তোমাকে যেমন সাজিয়ে দিয়েছিল, আজকেও যেন সেরকমই সাজিয়ে দেয়। রূপালী দেবীর কথা শুনে দীপিকার খুবই খারাপ লাগে, কিন্তু তার কাছে কোনো উপায় না থাকায় সে তার বৌদিকে ফোন করে সেখানে ডাকে। পিয়ালি সেখানে এসে দীপিকাকে আবার সুন্দর করে সাজিয়ে দেয়। এভাবে সেই দিনের জন্য দীপিকা সকলের কাছ থেকে রেহাই পায়। কিন্তু রূপালী দেবী দীপিকাকে ঘরে বন্দী হয়ে থাকার নির্দেশ দেয়। সে তার বৌমাকে ঘরের বাইরে কখনো বের হতে দেয় না। এমনকি তার বৌমার সঙ্গে কেউ কখনো দেখা করতে এলে সে তখনও তার বৌমাকে কারোর সঙ্গে দেখা করতে দেয় না। একদিন, মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি যে বললেন মাসিমণি আমাদের বাড়িতে 1 মাসের জন্য থাকতে আসছে, এবার এই 1 মাসের জন্য আমি তো সবসময় মেকআপ করে থাকতে পারবো না। আর আপনি তো জানেন আমি ভালো মতো মেকআপও করতে পারি না। এই 1 মাস মেকআপ করে থাকতে হলে আমার বৌদিকেও তো এখানে 1 মাসের জন্য থাকতে হবে। অবশ্যই 1 মাসের জন্যই তোমার বৌদিকে এখানে থাকতে হবে। এর আগে যখন গায়ের রং লুকিয়ে রাখতে পেরেছিল, এখন তাহলে রাখতে পারবে না কেন? কেউ যেন জানতে না পারে তুমি দেখতে কালো, এটা যেন মাথায় থাকে। দীপিকা কাঁদতে কাঁদতে তার বৌদিকে ফোন করে সেখানে ডাকে। কিন্তু দীর্ঘ 1 মাস ধরে সবসময়ের জন্য মেকআপ করে থাকার ফলে দীপিকা খুবই অস্বস্তি বোধ করে। তার খুবই কষ্ট হয়। তাই দীপিকা তার জীবন নিয়ে একদমই সুখী হতে পারে না। সে মাঝে মধ্যে ভীষণ কান্নাকাটি করে। বিজয় দীপিকার এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। তুমি কেঁদো না দীপিকা, যাই হোক না কেন তুমি মায়ের কথা শুনবে না। এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আমি কিছুতেই আর এই অন্যায় মেনে নিতে পারবো না। আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। কিছুদিনের মধ্যেই বিজয়ের জন্মদিন চলে আসে। সেজন্য রূপালী দেবী আগে ভাগেই দীপিকাকে বলে দেয় দীপিকা যেন তার বৌদিকে তাদের বাড়িতে ডেকে নেয়, এবং বিজয়ের জন্মদিনের দিন দীপিকাকে যেন তার বৌদি খুবই ফর্সা করে সাজিয়ে দেয়। কিন্তু জন্মদিনের পার্টিতে দীপিকা যখন সকলের সামনে আসে, সেখানে উপস্থিত সকল আত্মীয় স্বজন দীপিকাকে দেখে অবাক হয়। কারণ দীপিকা মুখে মেকআপ করে থাকলেও তার গায়ের রং সে পরিবর্তিত করেনি। দীপিকার গায়ের রং কালো হওয়ার জন্য সবাই তাকে নিয়ে নানান রকমের মন্তব্য করতে থাকে। কিন্তু দীপিকা কারোর কোনো কথায় পাত্তা না দিয়ে খুবই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তার বরের জন্মদিন পালন করতে ব্যস্ত থাকে। ঠিক এমন সময় বিজয়ের অফিসের বস মিস্টার রাধাকান্ত বাবু বলে, মিস্টার বিজয়, আপনার জন্মদিনের দিন আমি আপনাকে একটা স্পেশাল অফার দিতে চাই। আসলে আমার ওয়াইফ মডেলিং নিয়ে একটা নতুন প্রজেক্ট করা শুরু করেছে, আর আমার ওয়াইফ অনেকদিন ধরে তোমার বউয়ের মতোই একজন মডেলের সন্ধানে ছিল। এরকম ব্ল্যাক বিউটি আমাদের প্রয়োজন। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বউকে নিয়ে আমরা কাজ করতে চাই। রাধাকান্ত বাবুর কথা শুনে পার্টিতে উপস্থিত সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। কেউ ভাবতেই পারে না এরকম একটা কালো মেয়ে কখনো এত ভালো একটা অফার পেতে পারে। দীপিকা এবং তার পরিবারও খুবই খুশি হয়। সেই সাথে দীপিকার শাশুড়ি মা মনে মনে নিজের ভুল বুঝতে পারে। পরবর্তীকালে দীপিকা মডেলিং এর ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে একজন সফল মডেলে পরিণত হয়।
আসলে দীপিকা প্রমাণ করে দেয় যে শুধু গায়ের রং ফর্সা হলেই কেউ সুন্দর হয় না, কালোরাও সুন্দর হয়। আসলে সুন্দর সবাই।